রাতভর ক্লান্তির পরে দীক্ষা ঠিক মনে করতে পারল না কখন বিছানায় গা এলিয়ে ঘুমিয়ে পড়েছিল। দেহের ওপর ভারী ক্লান্তি, মাথার ভেতরে জমাট বাঁধা বিষণ্ণতা, দম বন্ধ অনুভব, সব মিলে মিশে ঘুমটা হলো অচেতন ধরনের। ঘরটা তখন ভিজে নরম সকালবেলার আলোয় ভরে গেছে। জানালার কাপড় ফাঁক দিয়ে ডাঙায় ওঠা আলো সরু রেখা টেনে পড়েছে মাটিতে। ঘড়িতে প্রায় 10টা বাজে। দীক্ষার চোখ যেন খুলল। প্রথমেই তার কান ভরে এলো কাপড় ভাঁজ করার ক্ষীণ সশব্দ ফোঁস আওয়াজ। বিছানায় পায়ের দিকে বসে আছে বকুল। পাতলা খয়েরি চুল গুছিয়ে ক্লিপ তোলা, আর মুখে হালকা ভাঁজ, চোখে চিন্তার ঝিলিক। সে বেশ কিছু জামা কাপড় গুছিয়ে ভাঁজ করায় ব্যস্ত। বকুল হালকা মাথা ঘুরিয়ে বলল, উঠলে? এই 10টা বাজতেছে, ওঠো, মুখ ধুয়ে নাও, নাস্তা খাবে, এরপর ওষুধ আছে। দীক্ষা চোখ দুটো একটু কসলালো, আবার চাদর টেনে মুখ ঢেকে রাখতে চাইল। খিদে নেই আমার। স্বরে ক্লান্তি, মুখে বিষণ্ণতার ভারী ছায়া, যেন কিছু বলার শক্তি আর অবশিষ্ট নেই ভেতরে। বকুল কাপড় ভাঁজ থামিয়ে দীক্ষার দিকে তাকালো। কিছুক্ষণ সে কিছুই বলল না, শুধু তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে উঠে এসে বিছানার পাশে বসে বলল, আপা, এভাবে মুখ গোমড়া করে শুয়ে থাকলে চলবে? জীবনে যা হয় ভালোর জন্য হয়। ভুল মানুষ সবার জীবনে তো আসে। তুমি কেন এত চিন্তা করে মন খারাপ করছো? তুমি যা করেছো একদম ভালো করেছো। আমি হলে আরো 2-4টা চড় থাপ্পড় বেশি দিয়ে আসতাম। ওই মানুষটা তোমার যোগ্যই না আপা। দীক্ষা কেমন যেন গুটিয়ে গেল কথাগুলো শুনে। চোখের কোণে জমে থাকা ব্যথা একটু নড়ে উঠল, কিন্তু শেষ লাইনটা শুনে হালকা রাগে গলা কাঁপিয়ে বলল, তুই খুব বুঝিস না, এত জ্ঞান দেখাচ্ছিস যে? বকুল এবার সত্যি সত্যি রাগ দেখালো, ভুরু কুঁচকে বলল, হ্যাঁ, তোমার চেয়ে ভালো বুঝি। না খেয়ে জেদ ধরার বয়স এখন তোমার আছে নাকি? নিজেরে তো পাত্তা দিচ্ছ না, কিন্তু পেটে যে আছে তারেও পাত্তা দিচ্ছ না, উল্টো আমাকে আবার রাগ দেখাচ্ছ। দীক্ষা চোখ নামিয়ে ফেলল, ঠোঁট কপালে, এক ঠোঁট কাঁপলো একটু। সে কিছু বলতে গেল, কিন্তু গলা আটকে এলো যেন। বকুল আর সময় নষ্ট করলো না, হাত ধরে টেনে তুলতে তুলতে কঠিন গলায় বলল, চলো, উঠে দাঁড়াও, বাথরুমে যাও, মুখ ধুয়ে এসো, একদম দাঁড়িয়ে থাকবে না, হাঁটো আপা। দীক্ষা আপত্তি জানাতে চাইল। বকুল, ছাড়, মাথাটা ধরেছে, চুপ, তোমার জেদ আমায় বোঝাবা না, চলো। বকুলের গলা কঠিন, কিন্তু তাতে এক অদ্ভুত স্নেহ মাখানো। জোর করে দীক্ষার হাতটা ধরে তাকে বিছানা থেকে নামিয়ে দিল। দীক্ষা অনিচ্ছাই হলেও উঠে দাঁড়াতে বাধ্য হলো। তার পা একটু কেঁপে উঠল। বকুল আবারও বলল, শোনো, দিমাগ ঠান্ডা রাখো, যা চলে গেছে তারে নিয়ে এই ঘর অন্ধকার করো না। তুমি একা না, আমরা আছি। আর তোমার ভেতরে যে নতুন জীবন, তাকে নিয়ে ভাবো এখন থেকে। সেই তোমার শক্তি, তোমার একমাত্র আপনজন। দীক্ষার চোখ ভিজে উঠল সহসাই। বকুলের গলার দৃঢ়তা, তার হাতের টান, সব মিলিয়ে বুকের ভেতরটা জমাট কষ্ট যেন একটু নরম হয়ে এলো। চলো আপা, ফ্রেশ হবে। বাথরুম থেকে বের হওয়ার সময় দীক্ষার মুখে একটু ধোয়া জলের সজীবতা দেখা গেলেও চোখের কোণে সেই মলিন ছায়া রয়ে গেছে। বকুল তোয়ালে নিয়ে এগিয়ে দিল, চলো ঘরে যাও, আমি চা নাস্তা আনি। বকুলের গলায় একটু কোমল সুর, একটু আদেশ, আজ যেন সে দীক্ষার বড় বোন সেজেছে। দীক্ষা খুব উপভোগ করলো ব্যাপারটাকে। সে মাথা নেড়ে বলল, না, ঘরে না, আমি পুকুর ঘাটে বসি, সেখানে এনে দিস। বকুল একদম চুপ হয়ে গেল। সে দীক্ষার মুখের দিকে তাকালো। কেমন যেন গভীর নিস্তব্ধতা জমে আছে দীক্ষার চোখে। কিছু জিজ্ঞেস করলো না, শুধু বলল, ঠিক আছে, তুমি বসো, আমি নিয়ে আসছি। তারপর নীরবে ফিরে গেল ভেতরের ঘরের দিকে। পুকুরের পাশে পৌঁছাতেই গায়ের ভেতরে কেমন একটা প্রশান্ত হাওয়া বয়ে গেল দীক্ষার। সকালের আলো পানির ওপরে পড়েছে চকচকে রূপোলি ছিটে। আজ ঘাটের ধারে জাল ফেলা হয়েছে। কাজল কোমর বাঁধা কাপড় তুলে জাল টেনে তুলছে।
তার মনোযোগ পুরোপুরি জলে আটকে থাকা মাছের নড়াচড়ায়। এক পাশে শান্ত গাছের গুড়ির সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, সিগারেট ঠোঁটে, কিন্তু চোখ অন্যদিকে, যেন বহু দূরের জলের প্রতিফলনে। আরো 2-3 জন ছেলে মেয়ে আগ্রহ নিয়ে মাছ ধরা দেখছে। দীক্ষা এগোতেই শান্ত প্রথমেই তাকে দেখে ফেলল। চোখের পাতা এক মুহূর্তের জন্য কেঁপে উঠল তার। হাতের সিগারেটটা এভাবে লুকাতে গেলে যে তৎক্ষণাৎই গরম ছাই তার আঙ্গুল ছুঁয়ে গেল। চোখের পাতা পর্যন্ত নড়ল না, মুখ কুঁচকাল না, শুধু খুব নিঃশব্দ সিগারেটটা পেছনে সরিয়ে রাখল, যেন দীক্ষার সামনে ধোয়া যাওয়াটাই অপরাধ। দীক্ষার ঠোঁটে ক্ষীণ একটা হাসি ফুটল তাই দেখে। অনেকক্ষণ পর একটা সম্পূর্ণ নীরব তবু মর্মবেদী হাসি। সে ধীরে বলল, আপনি সিগারেট খেতে পারেন? আমার অসুবিধা নেই, আমি সিগারেটের ধোঁয়ায় অভ্যস্ত। শান্ত একটু থমকালো, চোখে লুকানো বিস্ময়ের ঝলক 2 সেকেন্ডের বেশি স্থায়ী হলো না। জলের ওপর পড়ে থাকা রোদের মতন ক্ষীণ ক্ষণিকের নরম আলোর ঢেউ। তারপরেই সে ধীরে ধীরে হাত তুলে সিগারেটের ধোঁয়া ছেড়ে দিল। ভরাট স্বরে কথা চালালো, কবে এলেন? দীক্ষা হালকা অন্যমনস্ক গলায় বলল, এই তো রাতেই। ভাবলাম চলে গেছেন একেবারেই। দীক্ষা শান্ত চোখে চোখ ফেলে বলে উঠল, কেন, গেলে কি খুশি হতেন নাকি? শান্ত অপ্রস্তুত হয়ে ওঠে, খুক খুক করে কেশে অস্থির হাতে সিগারেটটা মাটিতে ছুঁড়ে ফেলল। দীক্ষা ঠোঁট টিপে হেসে উঠল। ছেলেটা আজব রকম সরল। আজকাল এমন মানুষ থাকে নাকি? ঠিক সেই সময়ে কাজল বড় বড় পা ফেলে এগিয়ে এসে বলল, ভাই, এই জালের মাছগুলা ছাড়ান, আমি আরেকটা উঠাই, আজ ভালোই মাছ পড়েছে, বলেই আবারও কাজে ব্যস্ত হয়ে গেল। শান্ত নিচু হয়ে জাল থেকে খুব আলগোছে মাছ ছাড়াতে লাগলো। রুইয়ের পোনা, 2টো তেলাপিয়া, 4টে শিং আর কিছু 5 মেশালি মাছ আছে। জালটাই যেন জীবন্ত রং তরঙ্গ তৈরি করেছে। দীক্ষাও মাথা উবু করে মন দিয়ে খেয়াল করছে। হঠাৎই বলে উঠল, ওই অবস্থা থেকেই। বললেন না তো আমি না আসলে আপনি খুশি হতেন? শান্ত বিব্রত হাসিতে ঠোঁট বাঁকালো, আমি কি তা বলেছি? তাহলে ভাবলেন কেন আমি চলে গেছি? আপনার স্বামীর ঘর ওখানে, তাই ভাবলাম বেড়াতে এসে গিয়েছিলেন, কাজকর্ম শেষ হলে চলে গেছেন, এটা ভাববা কি অন্যায়? দীক্ষা চোখ পাকালো, ন্যায় অন্যায়ের প্রশ্ন না, আমি জানতে চাচ্ছি এত ভাবলেন কেন? শান্ত থমকে তাকালো, গলায় অজানা খসখসানি। ভাবতে নিষেধ করেছেন? হ্যাঁ, সবকিছু নিয়ে এত ভাবতে নেই, এতে মাথা গরম হয়, মানুষ উল্টাপাল্টা সিদ্ধান্ত নেয়, নিজেরই ক্ষতি হয়। শান্ত চোখ ফিরিয়ে নিল, হাতের কাজে মন দিল। মনে যেন ঢেউ খেলে গেল। দীক্ষা বুঝে ফেলেছে, নাকি সে সত্যি সত্যি এমনই তীক্ষ্ণ দৃষ্টি। নারী মানুষের চোখকে ফাঁকি দেওয়া কি এত সহজ? পুরুষের চোখ 2টা, আর এদের যেন 36টা। শান্ত হালকা শ্বাস ফেলতেই পাশে এসে দাঁড়ালো বকুল। আপা, তোমার নাস্তা। ট্রেতে রুটি, সবজি, সেমাই আর পানি। বকুল সঙ্গে করে পিঁড়ি বাড়িয়ে দিল। দীক্ষা বিরক্তির হাসিতে বলল, এত কিছু কেন, একটা রুটিতেই চলে যেত। তা শুনে বকুল ভুরু কুঁচকাল। গতকাল দুপুরেও কিছু খাওনি, রাতে কেক আর কলা, এখনো কম খেলে চলে? তোমার পুচকি তো পরে আমাদের সবাইকে ধরবে, বলবে ওর মাকে আমরা না খাইয়ে রেখেছি, ওকেও ক্ষুধায় কাতর করেছি। না বাবা, অত অভিযোগ নিতে পারবো না। দীক্ষা হেসেই দিল, তোরা সবাই ধরেই নিয়েছিস আমার মেয়ে হবে। মামিও একই কথা বলে, হবে। মা যখন বলে তখন হয়। 90 ভাগ সময় ঠিক থাকে ওনার কথা। আমার বেলায়ও ভুল হতে পারে, কেন হবে? আচ্ছা আপা, তুমি কি মেয়ে চাও না ছেলে পছন্দ? দীক্ষার চোখ এক ঝলকে জল চকচক করে খেলল, গলা নরম হয়ে এলো। নারী ললাটের লিখন নিয়ে আমার ভয় হয় রে বকুল, তাই মনে হয় ছেলে হলেই ভালো। বকুল কিছু বলার আগেই শান্ত ভারী গলা শোনা গেল, সব মানুষের জীবন তো আর একরকম না, হাতের 5 আঙ্গুল সমান না, আর সব পুরুষও এক হয় না।
দুজনেই তাকালো শান্তর দিকে। সে অপ্রস্তুত হয়ে কাজ থামালো। সরি, আপনার ব্যক্তিগত ব্যাপারে ঢুকে পড়েছি বোধহয়। আপনি যা বললেন তাই মনে হলো। দীক্ষা শান্তভাবে রিয়াক্ট করলো। ইটস ওকে, কিছু মনে করিনি। বকুল এবার বলল, কথা কিন্তু ঠিকই বলেছে ভাইয়া। তোমার সাথে যা হয়েছে তা ভয় পাচ্ছ? তুমি কি চাও তোমার ছেলে কারোর সাথে বিশ্বাসঘাতকতা করুক? দীক্ষা দাঁতে দাঁত চেপে বলল, কখনো না, করলে জ্যান্ত পুঁতে ফেলবো। বকুল মাথা নাড়ালো। বলা সহজ, তবে কাজটা কঠিন। যাই হোক, ছেলে মেয়ে যেটাই হোক, সুস্থ হোক, ভালো মানুষ হোক, এতটুকুই দোয়া। শিশির বাইরে বেরিয়েছে কাজের খোঁজে। একটা জব ইন্টারভিউ আছে নাকি। ত্রিনা তাই বলে গেছে। ও দাঁড়িয়ে আছে ছাদের কোণে, একা একা, কিছুই ভালো লাগছে না। অন্যান্য দিন এই জায়গাটায় এসে দাঁড়ালে মন খানিকটা শান্ত হয়ে উড়ো মেঘের ভেলা দেখতো। আজও তা হচ্ছে না। একরকম অশান্তি, অস্থিরতা জেঁকে বসেছে মনে। কেন যেন, কে জানে। বাড়ি যাওয়ার ব্যাপারে আর কিছু বলেনি শিশির। ত্রিনাও বেশি জোর দেখাতে পারেনি। আজকাল এমনিতেই তার মেজাজ খারাপ থাকে ভীষণ। গতকাল নিজের বাড়ি থেকে ফেরার পথে সেই মেজাজ সপ্তমে চড়েছিল। ফোলা চোখ, মুখ, লাল বর্ণ হয়ে যাওয়া গাল দেখেই ত্রিনা বুঝেছিল একচোট মারপিট করে এসেছে। সেও আর ঘাটায়নি পরে। কি দরকার যেচে পড়ে ঝামেলা বাঁধাতে যাওয়া। তবে ত্রিনার টাকা দরকার, কিছু দরকারি জিনিসপত্র প্রয়োজন। শিশির তো তাকে কখনো জিজ্ঞাসাও করে না কিছু লাগবে কিনা। ত্রিনা যেচে পড়ে কত বলবে। বাবা থাকতে কোনোদিনও এত হিসেব করতে হয়নি। মারা যাওয়ার পরেও অভাব বোধ করেনি। মা তো প্রতি মাসেই টাকা পাঠাতো। দীক্ষাও আলাদা করে টাকা দিত। মাসের শুরুতেই একটা অ্যামাউন্ট হাত খরচের নামে দিয়ে রাখতো। আর এখন কিনা 10 টাকার ফুচকা খেতে মন চাইলেও নিজেকে সংবরণ করতে হয়। কত খারাপ দিন এসেছে, হাই। ত্রিনা মনে মনে ভাবল, একটা টিউশন পেলে ভালো হতো। অন্তত নিজের হাত খরচটা চালিয়ে নেওয়া যেত। শিশিরের কাছে হাত পাততে হতো না প্রতি মুহূর্তে। কিন্তু এই নতুন এলাকায় টিউশন পাওয়া এত সহজ নয়। ছোট কোনো চাকরি টাকরি, ধুর, কি সব ভাবছে ত্রিনা। নিজেই নিজেকে ধমকে উঠল। মাত্রই কলেজে পড়েছে সে। এই অবস্থায় কে দেবে চাকরি তাকে? চাকরির বাজার কি এতই সস্তা? কি যে করি। অস্থিরতায় দিশেহারা বোধ করে ত্রিনা। হঠাৎ করেই নজরে পড়ে সাহেলির ঘরখানা। তাকে কি একবার বলা যায় না? এই এলাকায় অনেক বছর ধরেই থাকছে তারা। নিশ্চয়ই চেনা জানা আছে। যদি সাহায্য পাওয়া যায়। ত্রিনা সবসময়ের মতোই নক না করেই রুমে ঢুকে পড়ে থমকে গেল। চোখে প্রথম ধাক্কাটা লাগলো হাসিব ভাইয়ের খালি গায়ে এলিয়ে শোয়া ভঙ্গিতে। হাত পা ছড়িয়ে বিছানার উপরে গা এলিয়ে রেখেছেন। টেলিভিশনের নীল আলো তার লোমশ বুক জুড়ে পড়ে চকচক করছে। ত্রিনার মুখ টকটকে লাল হয়ে উঠল, পাকা টমেটোর মতো। হাসিব ভাইও খানিকটা চমকে উঠে তাকালেন। তারপরই হেসে গা ঝেড়ে নিলেন অস্বস্তি। ত্রিনা তোতলানো গলায় বলল, সরি, আমি ভাবছিলাম আপা। হাসিব হাত তুলতেই আশ্বস্ত করলেন, আরে কোনো ব্যাপার না, ভেতরে আসো, কিছু লাগলে নিয়ে যাও। ত্রিনা দরজার ফ্রেমে গা এলিয়ে দাঁড়িয়ে রইল। একা একা কেমন যেন অস্বস্তি তার। না না, কিছু লাগবে না, আপা কই? হাসিব গা চুলকে হেসে বলল, সে কি আর ঘরে থাকনের মানুষ? কাম শেষ করলেই দৌড় দেয়। আমার দিকে কবে খোঁজ খবর রাখে? ত্রিনা কৃত্রিম হাসি ফুটিয়ে বলল, আপা তো বরং সব সময় আপনার প্রশংসাই করে ভাইয়া। আপনারে নিয়ে কত কিছু বলে। এবার হাসিব উঠে বসে গলা বাড়িয়ে দিলেন, চোখে কৌতূহলের ঝিলিক। তাই নাকি? কি বলে শুনি? বদনাম নাকি? এইসব না, ভালোই বলে। অনেক ভালোবাসে আপনাকে। হাসিব চুনকি হাসি দিয়ে হাসলেন। আচ্ছা, আসো ভেতরে। বাইরে দাঁড়ায় আছো কেন? শরম করতে হবে না। আর শিশির ভাই কই? কাজের খোঁজে বাইরে গেছে। হাসিব বিরক্ত ভঙ্গিতে মাথা নেড়ে বলেন, কত করে কইলাম আমার সাথে যাইতে। নতুন প্রজেক্টের কাম নিচ্ছি। হেল্পার হলেও দিন শেষে 800 টাকা। নতুনদের 600 টাকা দেই। কিন্তু শিশির ভাইয়ে পরিচিত মানুষ দেখা 800 ধরছিলাম। তাও আইলো না, খবরও দিল না।
ত্রিনা ধীরে ধীরে ভেতরে ঢুকলো। আপনার কাছে কি শুধু ছেলেদের কাজ থাকে ভাইয়া, মেয়েদের জন্য কিছু নাই? হাসিব ধীরে হাসলেন। কেন, তোমার লাগবে নি? ত্রিনা লাজুক হেসে মাথা নাড়ালো। থাকলে বলেন তো, সত্যি জানতে ইচ্ছা করছে। হাসিব লাইটারটা টিপে সিগারেট ধরালে ধোঁয়াটে ছুঁড়ে দিলেন ত্রিনার মুখের দিকে। চোখে জ্বালা ধরলেও ত্রিনা কিছুই বলল না, চেপে গেল নিঃশব্দে। হাসিব খিকখিক করে হেসে উঠলেন, যেন তার অস্বস্তি উপভোগ করছে। কিছুক্ষণ পর গম্ভীর স্বরে বললেন, দেখো, পোলা মাইয়া সবাইরেই আমি কাজ দেই, কিন্তু মাইয়াদের কাজটা ব্যক্তিগত কাম, এইটা সবাই পারে না। ত্রিনার কৌতূহল আরো ঘনীভূত হলো। ব্যক্তিগত মানে বেতন কত? হাসিব ধীরে ধীরে বলেন, মাস গেলে 10-15 হাজার, কোনোটা ব্যাপার না, যত কাজ তত টাকা। আমার সেট করা কিছু মাইয়া আছে, 30ও কামাইছে। ত্রিনা আমার মাথা যেন চক্কর খেলো। এত টাকা জীবনে কখনো একসাথে দেখেনি। সে গলা নিচু করে বলল, ভাইয়া কি কাজ আমাকে বলেন না, আমি আগ্রহী। হাসিব চোখ সরু করলেন। হুম, তুমি পারবা না। পারবো, প্লিজ বলেন। অনেক কষ্টের কাজ, হলেও করব। হাসিব এবার দীর্ঘ শ্বাস নিয়ে তাকে ওপর থেকে নিচে দেখে রহস্যময় হাসলেন। মানুষ চিনতে ভুল হয় না আমার। তুমি কোন দিকের মানুষ আগেই বুঝছিলাম। ঠিক আছে, তোমারে দিয়াই হবে, কিন্তু শর্ত একটাই, তোমার আপা বা তোমার জামাই কেউ এই ব্যাপারে জানবো না। ত্রিনার শরীরে হালকা স্রোতের মতো ভয় বয়ে গেল এবার। জানলে কি হবে? হাসিব চোখ পাকালেন। তোমার আপা জানলে ভাববো আমি যেন খারাপ কিছু করাই, আর তোমার জামাইয়ের রে বললে তোমারই লস। এক সময় সে ঘরে বসে খাইব, আর তোমারে দিয়া কামাইব। তার চেয়ে তুমি কামাও, টাকা গুছাইবা নিজের হাতে। বাক্যগুলো অদ্ভুতভাবে ত্রিনার মাথায় গেঁথে গেল। কিছুটা যুক্তিও খুঁজে পেল সে। ঠিক আছে, কাউকে বলবো না। হাসিব তৃপ্তির হাসি দিলেন। হইল, কাল সকালেই তৈরি থাকবা, আমি নিয়ে যাবো নে। ত্রিনা ধন্যবাদ জানিয়ে বেরিয়ে এলো। বাইরে এসে দাঁড়াতেই মনে হলো বুকের ভেতর কতগুলো রঙিন প্রজাপতি উঠছে 15,000। জীবনটাই পাল্টে যেতে পারে। মাথাটাই দ্রুত হিসাব কষতে লাগলো সে। প্রথম মাসেই গাঢ় সবুজ থ্রি পিসটা কিনবে, যেটা বহুদিন ধরে লুকিয়ে লুকিয়ে দেখে আসছে। 5,000 দিয়ে নিজের জন্য মার্কেট ঘোরাফেরা খাওয়া দাওয়া সব হবে। বাকিটা ব্যাংকে জমাবে। কালকেই একটা অ্যাকাউন্ট খোলা লাগবে। হাসিব ভাইকে নিয়ে গেলে দ্রুতই হয়ে যাবে। ভবিষ্যতের চকচকে স্বপ্নে মনে হচ্ছিল পৃথিবীটা যেন একটু উজ্জ্বল হয়ে উঠতে শুরু করেছে এবারে। তবে সে জানে না এই উজ্জ্বলতার পেছনেই অন্ধকার দাঁড়িয়ে আছে নিষ্ঠুরভাবে। সন্ধ্যার আলোটা আজ যেন শিশিরের জন্য আরো একটু নিস্তেজ, আরো একটু ধূসর। ব্যর্থতার ভার মাথায় চাপা পড়ে আছে, চাপা রোদে পুড়ে যাওয়া লোহার মতো গরম ভারী। রাস্তার ধারে একটা পুরানো দোকানের সামনে দাঁড়িয়ে সে সিগারেটটা ধরালো। আগুনের ছোট ঝলকটাও তাকে আজ সান্ত্বনা দিল না। আজকের ইন্টারভিউটা আশাভঙ্গের চেয়েও বেশি কিছু, একেবারে স্তব্ধ করে দেওয়ার মতো। এমনিতেও কোম্পানিটা খুব বড় কিছু না, একটা ঝানু মানু সেলস চাকরি, তাও ঠিকমতো মুখ ফুটে বলা হয়নি। প্রশ্নের পর প্রশ্ন গুলিয়ে গেছে, কথার দড়ি ধরে রাখতে পারেনি। স্যালারিও তেমন কিছু না, তবুও মাস শেষে টাকা হাতে আসতো। দম ফাটা বাস্তবতার সামনে দাঁড়িয়ে থাকতে হতো না এতটা অসহায় হয়ে। ত্রিনাকে বিয়ে করবে, সংসারটাকে মানুষ করবে, জীবনটাকে নিজের হাতে গোছাবে, এইসব ভাবলেই বুকের ভেতর চাপ চাপ শ্বাস জমে ওঠে। এই শহরে যারা তাকে কোনোদিনও পাত্তা দেয়নি, আজ যারা তাকে বুকে কালি মেখে রাস্তায় নামিয়ে দিয়েছে, একদিন তাদের সামনে দাঁড়িয়ে দেওয়ার মতো কথা বলতে হবে, প্রমাণ করতে হবে সে পারে। কিন্তু আজকের দিনটা তাকে ভেঙে দিয়েছে। শিশির ধোঁয়াটা ছুড়ে দিল আকাশে। নিজের ভেতরের অস্থিরতা যেন ধোঁয়ার সঙ্গেই মিলিয়ে যাবে, এরকমই একটা অকাল চিন্তা তার। কিন্তু ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো পরিচিত এক কণ্ঠস্বর। এই রে শিশির, তুই? শিশির ঘুরে তাকাতেই দেখলো মকবুল ভাই, আগের অফিসের কলিগ। খুব ঘনিষ্ঠ না,
তবে ভালো মানুষ, পরিচয়ের টানটাও এখনো আছে। মুখে মৃদু অবাক ভাব নিয়ে এগিয়ে এলেন। এদিকে কেন, অনেকদিন তো দেখা নাই। শিশির জোর করে হাসল, চোখের ক্লান্তি যেন লুকানোর চেষ্টা করছে। এই তো আসছিলাম একটা কাজে, ইন্টারভিউ দিয়ে আসলাম, ভালো যাই নাই। মকবুল ভাই সামনে এসে দাঁড়ালেন, চোখে সামান্য সহানুভূতি রেখা উকি দিয়ে গেল। তোর কথা প্রায় মনে পড়ে, অনেকের সঙ্গে আলোচনাও হয়। আসলে যা হয়েছে তা উচিত হয় নাই একদম। তোর ব্যক্তিগত ব্যাপার নিয়ে এভাবে অফিস থেকে বের করে দেওয়া, সবটা তোর ভাইয়ের চাল ছিল বুঝলি। তার ওই রিপোর্ট করাতেই আবার নাকি বসের কাছে পার্সোনালি গিয়েও বলে আসছে তোকে ঘরে ফেরাতে এই সব করেছে। আমি বুঝলাম না, তুই কার সাথে থাকবি না থাকবি এটা তোর ব্যক্তিগত চয়েস, তাই না রে? এখানে জনে জনে সবাইকে কেন জড়াবে? শিশির কিছুই বলল না। মকবুল এক মুহূর্তেই বুঝে গেলেন শিশিরের আজকের দিনটা খুব খারাপ গেছে। মকবুল ধীরে বললেন, চল বসি সামনে। শোনাই তো, মানুষ একটা দরজা বন্ধ হলে অন্যটা খোলে। তুই হয়তো দেখতে পাচ্ছিস না এখন, তাই বলে এত ভেঙে পড়িস না। শিশির সিগারেটের ঠোঁট টিপে নিভিয়ে দিল, বুক ভরা পরাজয় আর চোখের ভেতরে তবুও বেঁচে থাকা একটুখানি জেদ নিয়ে এগিয়ে চলল মকবুলের পাছে পাছে। চায়ের দোকানের পেছনে অল্প আলো, অন্ধকার কোণে দুজন মুখোমুখি বসে আছে। চারপাশে দোকানির কেটলিতে চা গরম করছে। দূরে ট্রাফিকের আওয়াজ ভাসছে, কিন্তু শিশিরের কানে কিছুই ঢুকছে না যেন। মাথার ভেতর আজ শুধু ব্যর্থতার আধার আর দায়িত্বের ভার। মকবুল ভাই ধীরে ধীরে কথার জাল ফেলতে শুরু করলেন। দেখ, তোর মতো হালকা পাতলা চাকরি পেছনে দৌড়ানো দিন শেষ, এখনকার বাজার বুঝলি। তুই এভাবে চললে হবে না। সংসার করবি, বউ পোলাপান হবে, তাদের মুখের দিকে তাকাতে হবে না? অল্প ইনকামে আজকাল কি হয়? আমার দেখ, স্যালারি তো খারাপ পায় না, তাও ওতে আমার 10-15 দিন চলে। শিশির দৃষ্টি নামিয়ে রাখল, হাতের আঙ্গুলে সিগারেটটাকে পাকিয়ে ধরে আছে, কিন্তু টানার শক্তিটুকুও নেই। মকবুল কাছে ঝুঁকে এলো, কণ্ঠটা একটু নিচু, রহস্যময়। একটা কাজ কর, ভালো কাজ না, কিন্তু টাকা খুব ভালো। শিশিরের শরীরের ভেতর দিয়ে হালকা শিহরণ হয়ে গেল। ভালো কাজ না মানে কি সব রকম? মকবুল ঠোঁটে একটা হালকা হালকা হাসি টেনে বলল, তুই যা ভাবছিস তেমন ভয়ানক কিছু না। অনেকগুলো পক্ষ আছে, বড় লোক, বড় খেলোয়াড়, আর তাদের মালামাল ঠিক সময়ে ঠিক জায়গায় পৌঁছাতে হবে। আনাজপাতি না, ইলেকট্রনিক্স না, ধর একটু অন্যরকম মাল, বুঝেছিস? শিশির গভীর শ্বাস নিল। মকবুল বলেই চলেছে, কাজটা আসলে ডেলিভারি, কিন্তু ঠিক সেই ডেলিভারি না যা সবাই করে। লোক লাগে বিশ্বস্ত, সাহস লাগে। আর তুই, তোর চোখে যে ক্ষুধাটা দেখলাম, দুঃখটা দেখলাম, এই লোকজন এটাই চায়, তোকে দিয়েই হবে। শিশির নড়ে চড়ে বসলো, তার ভেতরে একটা নীরব যুদ্ধ সমানে চলছে। মকবুল এবার আরো সরাসরি বলেন, এক একটা চালানে যা পাবি, মাস গেলে তোর পুরো স্যালারির ওভারটেক করে দিবে। 2-3টা চালান দিলেই তুই দাঁড়িয়ে যাবি, সংসার লাগাইতে পারবি, ত্রিনাকে নিয়ে সংসার গুছাইয়া মানুষ দেখাইতে পারবি। যারা তোকে ফেলেছে ওদের চোখে চোখ রেখে বলতে পারবি, আমি পেরেছি, বুঝছস? শিশির ধীরে চোখ তুলে তাকালো। মকবুলের এই একটা কথাই তাকে ধরে ফেলেছে, কাবু করে ফেলেছে তার অন্ধকার অস্তিত্ব। মকবুল এবার হালকা করে তার কাঁধে হাত রাখলো, নরম গলায় বলেন, জীবনের সবসময় সোজা পথে হাঁটলে সোজা জায়গায় পৌঁছানো যায় না রে ভাই, মাঝে মাঝে বাঁকা রাস্তা ধরতে হয়। অংশীদার অনেক, কাজ সহজ, শুধু মুখ বন্ধ রাখতে পারলে তুই রাজা। কি করবি? শিশির দীর্ঘক্ষণ চুপ রইল। ধোঁয়াটে আলোয় তার মুখটা আরো গাঢ় দেখাচ্ছে। মাথার ভেতর তৃণার মুখ, তাদের ভবিষ্যতের ছবি, দারিদ্র্যের দম বন্ধ করা বাস্তবতা, সব একসাথে ঠেলাঠেলি করছে। অবশেষে সে সিগারেটটা নিভিয়ে ফেলে ধীরে বলল, করব মকবুল ভাই, আমি রাজি।
একটা ভার যেন বুক থেকে নেমে গেল, আবার অন্য একটা ভার তার কাঁধে চড়ে বসলো, যেটা অনেক গভীর, অনেক অন্ধকার। মকবুল সন্তুষ্ট হলেন, দাঁড়িয়ে বলেন, ঠিক আছে, কাল সকালে ফোন দিব, প্রস্তুত থাকিস। আর শোন, তোর এই নীরব দৃঢ় মনোভাবটাই দরকার। আঁকড়ে রাখিস, দেখিস তোর দিন ফিরবে। শিশির মাথা নেড়ে উঠল। তার বিবেক বোধ তো অনেক আগেই ভেঙে গিয়েছে। আজ মনুষ্যত্বের শেষ কোণাটাও নীরবে ডুবে গেল কোথাও। শহরের আলো আঁধারিতে শিশিরের ছায়াটা আজ আর আগের মতো নেই। সে ছায়া আরো লম্বা, আরো গাঢ় অন্ধকারে অনেকটা নির্ভার হয়ে বাড়ি ফিরে এলো শিশির। তৃণারও আজ মন ভালো। চালে ডালে মিশিয়ে একটা খিচুড়ি রেঁধে ফেলেছে। সঙ্গে দুটো সেদ্ধ ডিম হালকা ভেজে নিয়ে পাতে তুলে দিয়েছে। একটুখানি পেঁয়াজ বেরেস্তা করে ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছে। আর সাহেলির থেকে আনা 2 চামচ ঘি পুরোটাই দিয়েছে শিশিরের থালায়। শিশিরের মন ভরে খাবার খেলো। বুকের ভেতর জমাট বাঁধা ভারটা নেমে গেল নিমিষেই। খেতে খেতে প্রশংসাও করলো এক দফা। দারুণ হয়েছে খেতে। রান্না শিখলে কবে? তৃণা গদগদ কণ্ঠে বলল, আপনার জন্যই তো এত কাঠখড় পোড়ানো। সব সময় অন্যমনস্ক থাকেন, চিন্তায় থাকেন। ভাবলাম একটু ভালো মন্দ রেঁধে যদি মন হালকা করতে পারি। শিশির বাঁ হাতে তৃণার গালটা টেনে দিল। তুমি আসলেই অনেক লক্ষ্মী। সরি, খুব বাজে ব্যবহার করেছি এতদিন। ব্যাপার না। আচ্ছা, আপনার ইন্টারভিউ আজ কি হলো? শিশিরের মুখের কাছে লোকমা তুলে থেমে গেল। তৃণার দিকে নিষ্পলক চাইতেই ও বলল, নইলে নাই। আর এত চাপ নিবেন না। আর একটা না একটা ব্যবস্থা হবেই। আপনি তো আমাকে গ্রামেও পাঠালেন না। শিশির গম্ভীর স্বরে বলল, দরকার নেই। আর আমি একটা ব্যবস্থা করছি। টাকা পয়সা নিয়ে ভাবতে হবে না। আসবেই। আসবে? সত্যি বলছেন? তৃণা অবাক না হয়ে পারে না। শিশির আবার খাওয়ায় মন দিল। খেতে খেতে বলল, আসবে। আমাকে কি এত কমজোর মনে করো? ব্যবস্থা করে ফেলেছি। তৃণা উৎসুক হয়ে গলা বাড়ালো, কি ব্যবস্থা? সে তোমার শুনে লাভ নেই। মেয়ে মানুষ, ঘর সংসার সামলাবে। বাহিরের চিন্তা আমি করব। বুঝতে পারছো? পারছি। কিন্তু আমিও যে একটা টিউশনি। শিশির সরু চোখে চাইল, কিসের টিউশনি? ঢোক চাপলো তৃণা। শিশিরের ওপর পরিপূর্ণ আস্থা করতে পারছে না সে। সত্যি সত্যি শিশির কি কোনো কাজের সন্ধান পেয়েছে, নাকি সবটাই ঢপ? যদি ঢপ হয়ে থাকে, তবে হাসিব ভাইকে মানা করে দেওয়ার ফল ভালো হবে না। আবার সত্য হলে তৃণার কি দরকার এত পরিশ্রম করার? ওর সব খরচ তো শিশিরই সামলাবে। কি যে করবে তৃণা! আবার সত্য হলে তৃণার কি দরকার এত পরিশ্রম করার? ওর সব খরচ তো শিশিরই সামলাবে। কি যে করবে তৃণা! আবারও একটা দ্বিধায় পড়ে গেল। ওকে চুপ করে থাকতে দেখে শিশির বলল ফের, বললে না তো কিসের টিউশনি? তৃণা অন্যমনস্ক হলো। না আসলে আমি ভাবছিলাম টিউশন করালে দুই একটা টুকটাক সাহেলি আপাকে বলার পর উনি বললেন ব্যবস্থা করে দেবেন। কোনো দরকার নেই। আমি বলছি তো, ঘর কিভাবে চালাতে হয় ওটা আমি দেখব। তুমি শুধু ঘরটা সামলাবে। বাহিরে নিয়ে তোমার মাথা ব্যথা করার কোনো দরকার নেই। তৃণা জবাব দিল না, কিন্তু বুকের ভেতর কাকড়ার মতো কামড়ে ধরে আছে কিছু একটা। নির্ভর হতে গিয়েও পারছে না। সত্যি কি শিশির পারবে সবকিছু সামলাতে? তৃণার পড়াশোনার খরচ জোগাতে, নাকি সবটাই তার চাল তৃণাকে শান্ত রাখার? পরের দিন তৃণা গেল হাসিব ভাইয়ের কাছে। তিনি সিঁড়ি বেয়ে নামছেন। তৃণাও সুযোগ পেয়ে পিছু পিছু নামলো। হাসিব ভাই খেয়াল করে থেমে দাঁড়িয়ে দাঁত কেলিয়ে হাসি ছুড়ে দিলেন। ও তুমি? বিকালে বাইর হমু তোমারে নিয়া, এখন না। তৃণা তরতর করে নেমে দাঁড়ালো। উসখুস করে বলল, একটু সমস্যা হয়েছে ভাইয়া। আসলে আমার হাজবেন্ড চাচ্ছে না আমি বাইরে কাজ করি। মানে কি? আমি তোমাকে বলছিলাম না কাউকে না বলতে? মানা করছিলাম না? হাসিব হঠাৎ করে উত্তেজিত হয়ে উঠলেন। তাই দেখে ভয় পেয়ে পিছিয়ে দাঁড়ালো তৃণা। আড়ষ্ট কণ্ঠে বলল, না না, আমি আপনার কথা কিছু বলিনি।
বাড়ি থেকে বাইরে থাকবো, একটা পারমিশন দরকার আছে না, তাই না? সেই জন্যই তো আমি বলছিলাম টিউশনের কথা, কিন্তু সে শুনেই না করে দিয়েছে। বলেছে বাড়ির বাইরে পা দেওয়ার কোনো দরকার নেই। বুঝতেই তো পারছেন, তার অবাধ্য হলে তোমারে দিয়ে কিছুই হইব না। ভালো জায়গায় কাম ফিট করছিলাম, যাইতে পারলে নগদ 5,000 টাকা। ধরো, এখন আবার নতুন লোক খুঁজতে হইব। তৃণা সাহস করে এগিয়ে এলো, হাসিবের খুব কাছাকাছি দাঁড়ালো, এতই কাছে যে হাসিব নিজেও একটু ভড়কে গেলেন। তৃণা বলল, আমার উপরে রাগ করবেন না, আমি কি নিজের ইচ্ছায় মানা করতেছি বলেন? ও জানতে পারলে আমাকে না বাসায় থেকেই বের করে দিবে। আর আপনি তো জানেনই আমার কেউ নেই, বাবা নেই, মা নেই। বের করে দিলে কোথায় যাব বলেন? তাই ও যা বলে, যেভাবে বলে, আমি তাই চুপচাপ মেনে নিয়ে থাকি। আপনি রাগ হবেন না হাসিব ভাই, প্লিজ। এত সুন্দর করে কোনো তরুণী যদি রাগ না হওয়ার আকুল আবেদনের গরম নিঃশ্বাস মিশিয়ে যায়, তবে কি কুকুরের মতো ছোক ছোক করতে থাকা কিছু অমানুষ পুরুষ আর রাগ করে থাকতে পারে? পারে না। হাসিবও পারল না। তিনি মুখটাকে স্বাভাবিক করলেন। ঠিক আছে, হইলাম না রাগ, কিন্তু তোমার জন্য আমার মায়া লাগে, বুঝছো? তোমার মতো আমার একটা বোন আছে গ্রামে, ওর কথা মনে পড়ে যায়। আহারে, মা বাপ না থাকনের কি যে যন্ত্রণা। শোনো, তোমার যখন যা লাগে আমারে জানাইবা, দ্বিধা করবা না, আমারে আপন মানুষই মানবা। আমি সবসময় তোমার পাশে আছি, কিন্তু এই খবর যেন তোমার আপায় না জানে, ভুলেও না জানে, বুঝতে পারছো? তৃণা ঘাড় কাত করলো। পারছি, আপনি চিন্তা করবেন না, কেউ জানবে না। হাসিব আশ্বস্ত হলেন। ঠিক আছে, যাও, আমি একটু কাজে যাইতেছি, বিকালে তাড়াতাড়ি আসলে আমার ঘরে আসবা। তৃণাও রাজি হয়ে ওপরে উঠে গেল। উঠতে গিয়ে থলথল করে কেঁপে উঠল শরীরের বাচন ভঙ্গি। তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে রইলেন হাসিব। মেয়েটার বয়স কম, একদম কচি। এইরকম মেয়ের স্বাদই অন্যরকম। শিশিরের বিশ্বাসই হলো না, এত কম সময়ে একটা কাজ হয়ে গেল, হাতে টাকাও চলে এলো এত কম সময়। কতক্ষণ হবে? বড়জোর 25 মিনিট, ঠিক করে আধা ঘন্টাও হয়নি। মকবুল ভাইয়ের সঙ্গে বেরিয়েছিল দুপুরবেলা, সবে মাত্র ভাত খেতে বসবে, ঠিক সময়েই ফোন। খাওয়া শেষ করার সময়টুকুও দেয়নি পরে। শিশির বেরোলো তাকে নিয়ে, অনেক গলি ঘুপচি পেরিয়ে একটা খোলামেলা বেড়িবাঁধ রোডে এসে থামলো। ওখানে আরো একজন দাঁড়িয়ে ছিল। কথা যা বলার মকবুল ভাই সারলো। কথাগুলো গুনে গুনে 2টা। কি নাম? নতুন নাম নাকি? নতুন নাকি? শিশির নিজের নাম বলতে নিচ্ছিল, মকবুল ভাই তাকে থামিয়ে দিয়ে বললেন, সোহাগ নাম। আর এই লাইনে নতুন কিন্তু বিশ্বস্ত। অপরিচিত লোকটা আর কোনো কথাই বলল না, একটা কাগজে পেঁচানো বক্স হাতে ধরিয়ে দিয়ে চলে গেল। মকবুল ভাই ঠিকানাটা দেখালেন, ওটাও কাগজে লেখা ছিল ভেতরে। শিশির এলাকাটা চিনল, কাছেই। কোথায় গিয়ে দিতে হবে তাও লেখা। আর আল আরমান মুদি দোকানের চালের ড্রাম। কাজটা করতে শিশিরের সর্বোচ্চ 25 মিনিট সময় লাগলো। চালের ড্রামে পার্সেলটা ফেলতেই দোকানি খাম ভরা একটা প্যাকেট এগিয়ে দিয়ে দোকানদারের কাজ করতে লাগলো। একটা কথাও বলল না তার সাথে। একরাশ কৌতূহল নিয়ে শিশির সরে এলো। ওখান থেকে অনেকটা দূরে একটা টঙের দোকানে চা খেতে বসে খামের মুখটা খুলতেই ভেতর থেকে বেরিয়ে এলো 1,000 টাকার 3টি নোট। শিশির হকচকিয়ে গেল। মাত্র 25 মিনিটের একটা কাজের জন্য 3,000 টাকা! প্রতিদিন একটা করে কাজ পেলেও তো। কৃতজ্ঞতায় চোখ ভরে উঠল শিশিরের। মকবুল ভাই দূত হয়ে এসেছে তার কাছে। আজকে অনেক দিন পর 2 হাতে বাজার করলো শিশির, অনেক কিছু কিনলো। দরজায় দেওয়ার 2টো পর্দা, বিছানার জন্য নতুন চাদর, চাল ডাল মাছ মাংস, কি মনে করে একটা গোলাপও নিল তৃণার জন্য। এও ভাবল পরের কাজটা হলেই
মেয়েটার জন্য সুন্দর একটা 3 পিস কিনবে সে। আসছে পর থেকেই অভাবে কষ্টই করছে। আহারে বেচারি। দুপুরের খাবার পর আজ কোনো ভাত ঘুম নামেনি দীক্ষার চোখে। শীতের মোলায়েম রোদটা দাওয়ার ওপর তিরতির করে কাঁপছে। চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা। সে 2 পা ছড়িয়ে বসে আছে, পিঠটা হেলান দিয়ে, কিন্তু মাথার ভেতরে যেন হঠাৎই ঝড় উঠেছে। শিশিরের কথা, তার ভাঙা সংসারের স্মৃতি, একটার পর একটা ছবি ভেসে আসতে লাগলো। গলায় একটা চাপা কষ্ট উঠে আসে, নিঃশব্দ অথচ ভারী। হঠাৎই মনে পড়ে যায় গত বছরের শীতের সেই বিকালটা। সেদিনও এমনই রোদের দুপুর ছিল। দাওয়ার বাইরে শুকনো পাতার ওপর হালকা কুয়াশা ভাসছিল। শিশির হাসতে হাসতে বলেছিল, চল, তোর জন্য 1 কাপ গরম চা করি। দীক্ষা তখন শাল গায়ে জড়িয়ে বসে আছে। শিশির চুলার ধারে দাঁড়িয়ে চা নেড়েছিল বেশ যত্ন করে। তারপর 2টা মাটির কাপ ধরে এনে বলেছিল, তোর হাত ঠান্ডা হয়ে গেছে, চা ধরে থাক, গরমে ভালো লাগবে। 2টো আঙ্গুল ছুঁয়ে গিয়েছিল তার, খুব সামান্য, অথচ আজ মনে হলো বুকের ভেতরটা খালি হয়ে যায়। সেই দিন তারা দুজন বসেছিল এই দাওয়ার ঠিক এই জায়গাটায়। বাতাসে শুকনো পাতার গন্ধ, আকাশে ধোঁয়াটে সোনালি আলো, সব মিলিয়ে এক শান্ত উষ্ণতা মুহূর্ত। মনে হয়েছিল পৃথিবীটা একটু থেমে গেছে। দীক্ষা দীর্ঘশ্বাস ফেলে মাথা নিচু করে, মাত্র 1 বছরের ব্যবধানে সবকিছু কি অদ্ভুতভাবে বদলে গেছে। চোখটা হঠাৎই ভিজে ওঠে। সে দ্রুত হাতে আঙ্গুল দিয়ে পানি মুছে নেয়। না, কাঁদবি না দীক্ষা, নিজের মনে বলে ওঠে। ধীরে ধীরে তার হাতটা চলে আসে পেটের ওপর। ঠান্ডা বাতাসে তার আঙ্গুল উষ্ণ হয়ে ওঠে, স্নেহ, ভয়ে, ভালোবাসায় যেন কাঁপতে থাকে সে। খুব আস্তে আস্তে কথা বলা শুরু করে, যেন পেটের ভেতর ছোট্ট প্রাণটা শুনছে। কেমন আছিস মা? নাকি বাবা? তুই ছেলে না মেয়ে রে? মা তো একবারও ডাক্তারকে জিজ্ঞাসাও করেনি। আমি একটা সারপ্রাইজ চাইছি, মনে প্রাণে ভাবছি তুই মেয়ে হবি। সবাইও তাই বলে। দেখি তুই আমাকে কোন সারপ্রাইজটা দিস। শোন না, বকুল ভেবেছে আমি মেয়ে চাই না, আমি চাই ছেলে। কিন্তু মনে প্রাণে আমিও একটা মেয়েই চাই, যার ভাগ্যের চাকা আমি নিজের হাতে ঘোরাবো। আমার যত দুঃখ, যত বেদনা, তা যেন তোকে ছুঁয়ে যেতে না পারে কখনো। বরাবরই সেই চেষ্টাই করব। তবে একটা জিনিস তোকে হয়তো দিতে পারবো না রে, বাবার আদর। জানিস তো, মেয়েদের কাছে বাবার আদর মানে অনেক বড় কিছু, পরম পাওয়া। এই আদরের স্বাদ যে কি, তোকে আমি শত ভালোবাসায় ভরিয়ে রাখলেও এই ভালোবাসাটুকুর চাহিদা পূর্ণ করতে পারবো না রে। তুই রাগ করিস না, আফসোসও করবি না। যখন তুই বড় হবি, সব বুঝতে শিখবি, তখন মাকে ভুল বুঝবি না, বরং মায়ের শক্তি হোস। জানিস তো, তোর জন্যই বেঁচে আছি মা। আমার যত কান্না তোর ওই ছোট্ট ছোট্ট হাতে মুছিয়ে দিবি, এই আশায় আবার বুক বেঁধেছি। সবাই মাকে ধোঁকা দিলেও, প্রতারণা করলো, তুই করবি না তো সোনা? মায়ের শক্তি হয়ে থাকবি তো, আমার লক্ষ্মী সোনা, আমার জান পাখি, ময়না টিয়া। মা, তোকে 2 হাতে জড়িয়ে ধরার অপেক্ষা নিয়ে আছি, যদি আসিস খুব জলদি। বাতাস হালকা হয়ে বইছে, দূরে খেজুরের গাছ থেকে পাতার ঝিরিঝিরি শব্দ আসে। শীতের নরম রোদের তাপ গায়ে পড়ছে, আর দাওয়ার পুরনো কাঠের ওপর তার ছায়াটা একটু একটু করে লম্বা হচ্ছে। দেখা আবার পেটের ওপরে হাত রেখে হাসলো। তার একমাত্র অবলম্বন, তার শক্তিটুকু। দরজা খোলার মৃদু ক্যাচ ক্যাচ শব্দ হতেই দীক্ষা চোখ জোড়া ভালো করে মুছে নিল, গলা বাড়িয়ে দেখল কে এসেছে। শান্ত? হ্যাঁ, শান্তই তো। দরজা খোলার মৃদু ক্যাচ ক্যাচ শব্দ হতেই দীক্ষা চোখ জোড়া ভালো করে মুছে নিল, গলা বাড়িয়ে দেখল কে এসেছে। শান্ত? হ্যাঁ, শান্তই তো। সে ভেতরে ঢুকেই দীক্ষাকে দেখল। দীক্ষা ডাকলো, এই যে, এইদিকে। হ্যাঁ, এইদিকে আসুন।
শান্ত বিব্রত পায়ে দাওয়ার সামনে গিয়ে দাঁড়ালো, দু হাত পেছনে কিছু একটা আঁকড়ে ধরা। দীক্ষা ভুরু যুগল কুঁচকে বলল, এই, আপনি কি লুকাচ্ছেন আমার থেকে? শান্ত আরো গুটিয়ে গেল, কই কিছু না তো। না না, আমি স্পষ্টই দেখতে পাচ্ছি একটা লাল ব্যাগ, ওটা কি? অস্বস্তিতে কাটা হয়ে ব্যাগটা সামনে আনলো শান্ত। মুখে কিছু বলতে পারলো না। ঘর থেকে সেই মুহূর্তেই বেরিয়ে এলো বকুল। একটু শুয়েছিল। দীক্ষার মুখে শান্তর ডাকটা শুনে উঠে এসেছে। বকুলও মোড়া টেনে বসে পড়ল। সে নিজেও হতচকিত, চোখ জোড়া মেলে তাকিয়ে। দীক্ষা বলল, কি আছে এতে? শান্ত ব্যাগটা প্রায় ছুঁড়েই ফেলল। দীক্ষাকে ধরিয়ে দিয়ে বলল, আমি যাই, পরে আসবো, কাজ আছে। তারপর পড়িমড়ি করে ছুটল। তার এমন কাণ্ডে হতবাক হলো দুই বোন। এমন করলো কেন? জানতে চাইল দীক্ষা। ঠোঁট উল্টে উত্তর দিল বকুল, কি জানি। তারপর ব্যাগটা খুলতেই ভীষণ ভীষণ অবাক হলো দুজনে। দীক্ষা রীতিমতো একটা ঝটকা খেলো। কি নেই ওতে? ছবি, আকার, সব কিছু আছে, সব কিছু। একটা অয়েল পেন্টিং সেট, ব্রাশ সেট, পেন্টিং নোট প্যাড। দীক্ষা শূন্য দৃষ্টিতে তাকালো বকুলের দিকে। বকুলের ভেতরটা কামড়ে ধরেছে কিছু একটা। হাত জোর অসর হয়ে আসতে চাইছে। সে তড়িঘড়ি করে ওগুলো ঠেলে দিল। কোনো রকমে বলল, তোমার জন্য এনেছে আপা, নাও। আমার জন্য আনতে গেল কেন? আর ও জানলই বা কিভাবে আমি আঁকতে ভীষণ পছন্দ করি? তুই বলেছিস? আমি কেন বলতে যাব? আর খেয়ে দে কাজ নেই? যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে বকুল উঠে দাঁড়ালো। হাত মুখ ধোবার কথা বলে চলে এলো। দীক্ষা নেড়ে চেড়ে দেখলো ছেলেটা তার জন্য এইসব আনতে গেল কেন? কেই বা তাকে বলেছে? আক আঁকলে দীক্ষার মন ভালো হয়। ছেলেটা এত নরম সরম বোকা শোকা, ওর অনুভূতিগুলোও লুকাতে পারছে না। প্রথম দিনেই ওর হাঁ করে চেয়ে থাকা দৃষ্টি ধরা পড়েছিল দীক্ষার কাছে। আজ তো রীতিমতো বাড়াবাড়ি। বকুল কি ভাবলো কে জানে। বোকা ছেলেটা ওর কিসে ভালো মন্দ খুঁজে বের করতে পারলো, অথচ এত কাছ থেকে বকুলের মন পড়তে পারলো না। মেয়েটার দুই চোখে স্পষ্ট ভেসে ওঠে ভালো লাগার কথা, ভালোবাসার কথা। দীক্ষা দেখেছে, এই একটু আগেও এইসব দেখে থমকে গিয়েছিল মেয়েটা। দীক্ষা খেয়াল করেছে, ঠিক ঠিক। হিস, না জানি কি ভাবছে। দীক্ষা সবকিছু আবার ব্যাগে ঢুকিয়ে রাখলো। আজ আসুক বান্দর মশাই, খুব করে কঠিন কয়েকটা কথা শোনাতে হবে। সাহেলি আপা আজকেও দুপুরের পর পর চলে গেছেন বাইরে, দরজায় তালা লাগিয়ে। ত্রিনা একটু শুয়েছিল। হঠাৎই দরজার সামনে কারোর ছায়া পড়তেই ধর্মর করে উঠে বসলো। ওরা মোট 3টা ফ্যামিলি এই ছাদের উপরে। আরেক ফ্যামিলি গার্মেন্টসে চাকরি করে, সকালে বেরোয়, রাতে ফেরে। কে এলো তবে? ত্রিনা বুকে ওড়নাটা জড়িয়ে বাইরে বেরোতেই হাসিবের হাসি মুখটা দেখল। দরজায় তালা খোলেন, আপনি? ত্রিনা একটু ধাতস্থ হলো। হাসিব হাসলেন, কেন, অন্য কাউরে ভাবছিলে নাকি? না মানে একটু শুয়েছিলাম তো। একা একা? ভাই কই? বাইরে বেরিয়েছে। ও, কাজ পাইছে নাকি? শুনলাম পাইছে। কি কাজ? বলতে পারি না। হাসিব রহস্য করে বলো, খেয়াল রাখো, বেডা মানুষ কিন্তু ভালো হয় না। ঘরে বউ রাইখা বাইরে মুখ দিয়া বেড়ায়। বিনিময়ে কিছু বলল না ত্রিনা। হাসিব তার ঘরের ভেতরে ঢুকলেন। আসো, ভেতরে আসো। ত্রিনার মন সায় দিল না। সে রয়ে শুয়ে বলল, না থাকুক, আপনি আসছেন, রেস্ট করেন। আরে রেস্টও কতই করি। তুমি আসো, সমস্যা নেই, গল্প টল্প করি। একা একা ভালো লাগে না বুঝছো। কপাল কইরা একটা বউ পাইছি, সারাদিন বাইরে টই টই। আপারে বলবেন ঘরে থাকতে, তাহলেই তো হয়। হাসিব বাইরে বেরিয়ে এলেন। দূর, কত বলছি শোনে নাকি? আমার চাইয়া গপ্প কইরা বেড়ানো তার কাছে বেশি দরকারি। আহা, তুমি দাঁড়াইয়া রইলা কে? আসো না। না মানে? হাসিব হঠাৎ করে একটা কাণ্ড করে বসলেন। ত্রিনার হাতটা চেপে ধরল, প্রায় টানতে লাগলেন। আসো, সমস্যা কি? ত্রিনা হকচকিয়ে উঠল। ভয়ে তার বুকটা কাঁপছে দুম দুম শব্দে। কি করেন হাসিব ভাই? হাত ছাড়েন, হাত ছাড়েন আমার।
কতক্ষণ থেকে ডাকতেছি, শোনো না কেন? বোঝো না কেন? আসবা না? আচ্ছা, তাহলে আমি আসি। হাসিব ত্রিনাদের ঘরে ঢুকে পড়ে। ওকে ঠেলে ভেতরে ঢুকিয়ে দরজাটা আটকে দিলেন। তৃণার রুহু কেঁপে উঠল, গলার ভেতরের স্বর বুঝে গেল। হাসিবের চোখ থেকে কামনার আগুন ঝরে ঝরে পড়ছে। সে লোলুপ নেত্রে তার দিকে তাকিয়ে আছে। তৃণা বলার চেষ্টা করে, আপনি আমার সাথে কি 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 করতে? তার আগেই হাসিব বলে ওঠে, ভয় পাইও না, আমি তোমারে বড়ই পছন্দ করি। তুমি যদি আমার বউ হইতা, তোমারে মাথায় উঠাইয়া রাখতাম, কিন্তু সেইটা তো পারতাম না। তাই তুমি আমারে একটু ভালোবাসো, বিনিময়ে যা চাও তাই দেব। সত্যি বলতেছি সোনা। হাসিব ভাই, হাসিব, আমারে হাসিব বলবা। আমি তোমার হাসিব জান। হাসিব এগিয়ে এসে তৃণাকে বুকে জড়িয়ে নিলেন। তৃণার সমস্ত শরীর বরফ শীতল হয়ে জমে গেল। সে নড়তে চড়তে ভুলে গেছে যেন, ঠাই হয়ে দাঁড়িয়ে রইল। হাসিব তার গলায় চুমু এঁকে দিতেই তৃণার হুঁশ ফেরে। ততক্ষণে দেরি হয়ে গেছে। হাসিবের হাত চলে গেছে তৃণার থ্রি পিসের নিচে, মুখ দিয়ে কামাতুর স্বরের আওয়াজ করছেন। তিনি বোধ শক্তি সব হারিয়ে ফেলেছেন। তৃণার মতো এমন সুন্দরী রূপবতী নারী, তার নরম বুকের স্পর্শ, সবকিছু তাকে আজ পাগল করে দিয়েছে। শরীর বলছে, একে চাই চাই চাই। কিন্তু তৃণার ধস্তাধস্তিতে হাসিব ভিসিয়ে উঠলেন এক প্রকার। তিনি ওর গলা চেপে ধরলেন সহসায়, আক্রোশ ভরা গলায় বললেন, একটু ভালোবাসো না? তোর তোরই তো লাভ। এই দেখ, দুই পকেট ভইরা তোর জন্য কি আনছি দেখ। হাসিব অনেকগুলি নোট বের করলেন, সব 500 টাকার নোট। তোর জন্য আনছি রে, একটু ভালোবাস, আরো দিমু, তোরে রানী বানাইয়া রাখমু, আমার একলার রানী, কসম। এই নে নে। তিনি নোটগুলি তৃণার হাতের মুঠোয় গুজে দিয়ে এক টানে তার জামাটা টেনে ছিঁড়ে ফেলল মাঝ বরাবর। তৃণার বোধ শক্তি হারিয়ে গেছে। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারল না। হঠাৎই মনে হলো ঘরে একটা বটি আছে, ওটা দিয়ে এক কোপ বসিয়ে দেবে নাকি, একদম ঘাড় বরাবর। এক কোপেই সব শেষ।